দেখছেন এটি নিউজ ইসলাম ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জান্নাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে আমার হ্যাপেনিং পয়েন্টে এই আয়োজনে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি। তার এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা কথা বলবো ড্যাব সংস্কার নিয়ে। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক বিশদ অঞ্চল পরিকল্পনা বা ড্যাব 2022-35 বাস্তবায়ন স্থগিত করার দাবি জানিয়েছে বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট। ড্যাব প্রণয়নে আইনি ব্যত্যয়, প্রণয়নের অস্বচ্ছতা, বৈষম্যমূলক নীতি, জলাশয়, বন্য প্রবাহ অঞ্চল, কৃষি জমি ধ্বংসের সুযোগ ও নকশা অনুমোদনে দুর্নীতির সুযোগ বৃদ্ধির অভিযোগ এনেছে তারা। ইতিমধ্যে অংশীজনদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে ড্যাপের সংস্কার করতে বলেছে এই সংগঠনটি। এবং ড্যাপের সংস্কার নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আজকে ভার্চুয়ালি আমাদের সঙ্গে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স BIP। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। আপনাকে স্বাগতম। দর্শক যারা শুনছেন সবার প্রতি সালাম। ধন্যবাদ। আমি শুরুতেই আসলে বলছিলাম যে স্থপতি ইনস্টিটিউটের ড্যাব বাস্তবায়ন স্থগিত করে সংস্কার দাবির একটি প্রসঙ্গ সামনে এসেছে, এটা কেন? জি, প্রথমে বলি যে ঢাকা যে বিশদ অঞ্চল পরিকল্পনা, এটা একটা পরিকল্পনা দলিল নিয়ে বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা বিভিন্ন ধরনের কথা বলেন। স্থপতি ইনস্টিটিউট তারাও তাদের মতামত দিয়েছেন, তার বাইরে আরো অনেক মতামত আছে। আমরা দেখেছি বাংলাদেশের যারা ব্যবসা করেন, আবাসন ব্যবসা, রিহেব যারা, তারা মতামত দিয়েছেন। তার বাইরে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানারদের মতামত আছে। এখন ড্যাব বা যে কোনো একটা শহরের পরিকল্পনা দলিল যখন তৈরি করা হয়, সেটার সাথে কিন্তু অনেক ধরনের বিজনেসের একটা সরাসরি সম্পর্ক আছে। তো এখন ড্যাবের যে আইন বা ড্যাবের যে দলিল, সেখানে বলা আছে যে ড্যাব যেহেতু একটা পরিবর্তনশীল দলিল, প্রতি 5 বছর পর পর তার রিভিউ করা হবে। এটা আমাদের বিশদ পরিকল্পনাতেই বলা আছে। কিন্তু ড্যাব প্রণয়ন প্রক্রিয়াতেও আমরা দেখেছি যে ড্যাবে যেহেতু পরিকল্পনা নিয়ে কথা বললে অনেক ধরনের বিজনেসের বিষয়গুলো আলোচনায় আসে, বিশেষ করে আবাসন ব্যবসায়ীরা তারা সরাসরি বলছিলেন যে ড্যাব হলে তাদের যে আবাসন ব্যবসা সেটা ক্ষতি হবে। ক্ষতিটা কিভাবে? তাদের ব্যবসায় যে ধরনের স্পেস তারা আগে পেতেন, সেই অনেক এলাকাতে উন্নয়ন নিয়ন্ত্রণের বিষয়টা তো পরিকল্পনা আসেই। সেই নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের সঙ্গতভাবেই ঢাকার বাসযোগ্যতার যে ক্রাইসিস আছে, পরিবেশের উপর চাপ আছে, সেই জন্য নিয়ন্ত্রণের কিছু ইস্যু আমাদের এই বিশদাঞ্চল পরিকল্পনা নিয়ে আসা হয়েছে। সেটা নিয়ে তাদের আপত্তি ছিল তাদের ব্যবসা। আর পরিকল্পনা তো আসলে শুধু ব্যবসার বিষয় থাকে না, শহরের বাসযোগ্যতার বিষয় থাকে। এই বিষয়টা নিয়েই মূলত যে কনফ্লিক্টটা আমরা দেখেছি ড্যাবের প্রণয়ন প্রক্রিয়াতেও ছিল। এবং এই যে নতুন যখন সরকারের পট পরিবর্তনের পরে এই সুযোগ নিয়ে বলছে ড্যাব বাতিল করতে হবে। পরিকল্পনা তো বাতিল করা যায় না। আপনার পরিকল্পনার বিষয়ে সংশোধনী এটা একটা রেগুলার প্রক্রিয়া, কিন্তু সেই প্রক্রিয়াটাকে সুযোগ নিয়ে একটা গোষ্ঠী তারা চাচ্ছে যে বাতিল করে দিতে। বাতিল করলে সুবিধাটা কি হবে? তাদের সরাসরি যেটা চাওয়া সেটা হচ্ছে ইমারত বিধিমালা 2008, সেই বিধিমালা অনুযায়ী বাড়ি করতে দিতে হবে, যেখানে সরু রাস্তার পাশে বিশাল আকারে ভবন বানানো যায়। এই যে বড় বড় ভবন বানানোর যে স্বাধীনতা, তাদের বিচারের যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটাই তারা এক্সারসাইজ করার জন্য নাম দিয়েছিল ড্যাব বাতিল। ড্যাব বাতিল না হয় স্থগিত করে ইমারত বিধিমালাতে ফেরত যাওয়া। কিন্তু এটা আসলে এর সাথে শহরের যে আমরা যতটুকু জানতে পেরেছি যে ড্যাব জি, অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, আমরা যতটুকু জানতে পেরেছি যে ড্যাব বাস্তবায়ন কাজ কিন্তু চলমান রয়েছে গত 1 বছর ধরে, এবং ড্যাবে বৈষম্যমূলক নীতি রয়েছে বলে অভিযোগ করা হয়েছে স্থপতি ইনস্টিটিউটের পক্ষ থেকে। এই অভিযোগ আসলে কতটা বস্তুনিষ্ঠ? ড্যাপের যে বৈষম্যমূলক নীতির কথা যেটা বলছে, বৈষম্যমূলক নীতিটা আসলে একটা টার্মিনোলজি, যেটা আমাদের সাম্প্রতিক যেই গণ অভ্যুত্থানের যেই আমরা দেখেছি স্টুডেন্টরা যে দাবি করেছিল বৈষম্যমূলক, যে আমাদের কোটা সংস্কার আন্দোলনের কথা বলেছিল, সেখান থেকে অনেকেই এই শব্দটা ব্যবহার করেন। এখন বৈষম্য যে কোনো পরিকল্পনাতে থাকে, তার বস্তুনিষ্ঠতা থাকতে হবে। এবং তাদের যে মূল দাবিটা, যে দাবিটা যে বিভিন্ন শহরে বিভিন্ন এলাকাতে আবারও ভবন নির্মাণের ক্ষেত্রে যেই আপনার ভবনের উচ্চতা, যেটাকে আমাদের ড্যাপের ভাষায় ফ্লোর এরিয়া রেশিও, ফারের মান, সেই মানের বিষয়টার মধ্যে এলাকা ভিত্তিক মানের একটা ভেরিয়েশন বা তারতম্য আছে। যেটা প্ল্যানিং এ যেটা হয়, প্ল্যানিং এ যে এলাকাগুলো পরিকল্পিত এলাকা, সেই পরিকল্পিত এলাকাতে রিলেটিভলি সেখানে ভবনগুলো রিলেটিভলি বড় হয়। সারা পৃথিবীতেই এই চর্চাটা আছে, যার ফলে স্বভাবতই পুরো শহরের কেন্দ্রে এলাকায় নিশ্চয়ই রিলেটিভলি বড় বাড়ি, উঁচু ভবন বানানো যায়। আবার শহর যখন যত দূরে যেতে থাকবেন, শহরের কেন্দ্র থেকে শহরের যখন আপনি প্রান্তে যাবেন, ভবনের আকার আয়তন ছোট হয়। পরিকল্পিত এলাকাতে একরকম হয়, অপরিকল্পিত এলাকাতে রাস্তাঘাটের যে প্রশস্ততা না থাকলে সেখানে ভিন্ন হয়। এটা এক ধরনের ভেরিয়েশন, তারতম্য আর বৈষম্যের মধ্যে পার্থক্য আছে।
আচ্ছা। তারতম্যটা হচ্ছে যে যেহেতু প্ল্যানিং যেটাকে সাপোর্ট করে হুম। সেটা অনুযায়ী তারতম্য হয়, সেই তারতম্যটাকেই তারা বৈষম্য নাম দিয়ে এক ধরনের ড্যাবকে কোয়েশ্চেন করার একটা অপপ্রয়াস, আমি এভাবে বলবো। এই যে অপপ্রয়াসের সাথে বৈষম্য নীতিগুলোর আমাদের কথা বলা হয়েছে, ইন্ডিভিজুয়াল যে বৈষম্য নীতিগুলোর কথা বলা হয়েছে সেগুলো আসলে কি কি? বৈষম্য বলতে তারা ফারের ভেরিয়েশনটাকে সামনে নিয়ে আসে, সেটাই হচ্ছে বৈষম্য, যে এক এক এলাকার ফার ভ্যালু ভিন্ন। পরিকল্পনা মাফিক অবশ্যই এক এক এলাকার ফার ভ্যালু ভিন্ন হবে, এটাই পরিকল্পনার কৌশল। হুম। সেই কৌশলটা তো আমাদের যখন 2008-এ যখন ইমারত বিধিমালা হয়েছিল, সেখানে বলা হয়েছিল, 2006-এর বিধিতে বলা হয়েছিল যে এলাকা ভিত্তিক ভিন্নতা থাকবে। আমরা দুঃখের বিষয় হচ্ছে এত বছরে আমরা সেই এলাকা ভিত্তিক ভিন্নতাটা আমরা তৈরি করতে পারিনি, যেটার মাধ্যমে আমাদের শহরের বাসযোগ্যতাটাকে আমরা একটা মিনিমাম লেভেলে রাখতে পারতাম। এখন 2022-এ যখন ড্যাব তৈরি করা হলো, প্রথমবারের মতো বাংলাদেশে এই ধরনের এলাকা ভিত্তিক ভিন্নতার বিষয়টাকে নিয়ে এসে আমাদের এই পার ভ্যালু তৈরি করা হলো। অথচ আমাদের সারা বাংলাদেশে 1996 সালের যে আমাদের ইমারত বিধিমালা, যেটা ঢাকা চট্টগ্রাম ছাড়া অন্য অনেক এলাকার জন্যই, নগর এলাকার জন্য প্রযোজ্য, সেখানে কিন্তু সেই আইনটাই এখনো বলবৎ আছে যে আপনার যদি রাস্তার প্রশস্ততা যদি ছোট হয়, তাহলে আপনার যে বিল্ডিংটা পাবেন সেটা ছোট আয়তনের হবে, প্রশস্ততা বড় হলে বড় হবে। এটা আমাদের মানে বেসিক আইন, পরিকল্পনা বেসিক সংজ্ঞা। এই সংজ্ঞাটাকে যদি আপনি বৈষম্য বলেন, তখন সেটা হচ্ছে যে আসলে এটা এক ধরনের অপ উদ্দেশ্য আছে। অপ আচ্ছা। উদ্দেশ্যটাকে আমাদের বা আমরা প্ল্যানিং ইনস্টিটিউট থেকে আমরা প্রশ্ন করেছি। আপনি ড্যাপের যে সংস্কার, আমরাও বলি ড্যাপের কয়েকটা বিষয় নিয়ে আমরাও কথা বলেছি, সেটা হচ্ছে ড্যাপের ফ্লাড ফ্লো জোন, সেটা এবং কৃষি জমি, সেটা রক্ষা করার ক্ষেত্রে আমাদের আরো মনোযোগী হতে হবে। আমরা ড্যাপ সংস্কারের প্রস্তাবনায় এই কথাগুলো বলছি যে অবশ্যই, আমরা আগেও বলেছি ড্যাপে কৃষি জমিতে মিনিমাম লেভেলে কিছু স্থাপনা করার অনুমোদন দেওয়া হচ্ছে, সেটা আসলে আমাদের বাংলাদেশের কৃষি আইনের সাথে সাংঘর্ষিক, সেটার পরিবর্তন দরকার। ফ্লাড জোনগুলো কিছু তার নামের মধ্যে পরিবর্তন হয়েছে, মুখ্য জলস্রোত, হ্যাঁ, গৌণ জলস্রোত, এই বিষয়গুলোকে যেভাবে নিয়ে আসা হয়েছে, আমরা মনে করি বাংলাদেশে এমনিতেই আপনি পুরোপুরি রেস্ট্রিকশন দিয়েও ফ্লাড জোন রক্ষা করা যায় না। সেখানে যদি আমরা গৌণ জলস্রোত গুলিকে আলাদা করে সেখানে একটা মিনিমাম লেভেলে আমরা ডেভেলপমেন্ট অ্যালাউ করি, সেটা করলে সেটা প্রায়োগিক যেই জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো নিরসন করার মতো প্রাতিষ্ঠানিক সক্ষমতা নাই। এগুলো একটা জিনিস, কিন্তু আলটিমেটলি ড্যাবকে বাতিল করা, ড্যাবকে সংস্কার করার নাম দিয়ে আলটিমেটলি রাজুকের যে লাস্ট সভা হয়েছে, সেই সভাতে ড্যাব সংস্কার বাতিলটাকে পেছনে চলে গেছে। মূলত এসেছে ইমারত বিধিমালা 2008-এর মানগুলোকে সেইটার কাছাকাছি নিয়ে ড্যাবের ফারের মান বাড়াতে হবে। হুম। যেটা আমরা বারবার বলেছি, যারাই ড্যাব বাতিল সংস্কার বলছেন তাদের মূল উদ্দেশ্য ড্যাবের যে প্রয়োজনীয় সংস্কার সেটা না, সেটা হচ্ছে তাদের ব্যবসায়িক স্বার্থ, যে ব্যবসায়িক স্বার্থের সাথে স্থপতিদের পেশাগত স্বার্থের একটা আমরা এই সংযোগ নিয়ে আছে। আরো কথা এই বলবো, সংযোগ আপনার থাকাতে কাছ থেকে তারা আমরা আরো জানবো এই বিষয়ে। তবে তার আগে আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে একটা বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই দর্শকরাও আমাদের সঙ্গে থাকবে। কিছুক্ষণের মধ্যেই ফিরছি। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমাদের অতিথি অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান, সভাপতি বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স বিআইপি, আমাদের সঙ্গে আছেন অতিথি হিসেবে। তার সাথে আমরা আজকে ড্যাব সংস্কার নিয়ে কথা বলছিলাম। ডক্টর আদিল মোহাম্মদ খান, বিরতিতে যাবার আগ মুহূর্তে আপনি ফারের কথা বলছিলেন। যদি একটু বলি যে এমন একটা আলোচনা আছে যে ড্যাব প্রণয়ন কমিটি নগরের ধনিক এলাকাগুলোর ফার বেশি দিয়ে দরিদ্র এলাকায় ফার কম দিয়েছে। যদি দরিদ্র এলাকায় ফার কমই দেওয়া হয়, তাহলে তাদের জন্য প্রণোদনার কোনো ব্যবস্থা রাখা হয়েছিল কিনা? এখানে ড্যাবের যখন ফারের যে মানগুলো তৈরি করা হয়েছে সেটার ব্যাখ্যা রাজুকের কাছে আছে, রাজুক দিবে। কিন্তু আমরা পরিকল্পনা দৃষ্টিকোণ থেকে যেটা দেখি, যে এলাকাগুলোর প্রশস্ততা বেশি, সেগুলো আপনি ধনী বলতে পারেন, ধনী এলাকা, যে এলাকাগুলোর প্রশস্ততা বেশি সেই এলাকাগুলোতে সারা পৃথিবীতে গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী প্রশস্ততার কারণেই সে ফার মান বেশি পায়। আর যে এলাকাগুলো অপ্রশস্ত সেখানে ফারের মান কম থাকে। প্রশস্ত এলাকার ক্ষেত্রে সেখানে সেটব্যাকও বেশি হওয়া উচিত, এটা একটা পরিকল্পনার স্ট্যান্ডার্ডই। এবং যেটা হয় বাংলাদেশে, এই যে বিভিন্ন এলাকার জন্য যে ফারের মান বাড়ানোর যে প্রবণতা, আমরা আগেও বিআইপির পক্ষ থেকে আমরা রাজুকে বলেছি, ধনী এলাকাগুলোর যে ফারের মান আছে সেই মানটা বৈশ্বিক স্ট্যান্ডার্ডের তুলনায় আপনাকে রাজুককে আরো কমাতে হবে। হ্যাঁ, এটা। আর যে এলাকাগুলো অপরিকল্পিত, সেই অপরিকল্পিত এলাকাগুলোর ফারের মান যা আছে সেটা ঠিকই আছে, ধনী এলাকাগুলোর মানের আরো কমানো দরকার, এটা গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে যায় না।
কিন্তু বিস্ময়কর বিষয় হচ্ছে যে এখন আমরা বিআইপির পক্ষ থেকে যখন বলেছিলাম যে এটা কমাতে হবে, বরঞ্চ দেখা গিয়েছে স্থপতি ইনস্টিটিউট এমনকি রিহ্যাবের পক্ষ থেকে সেই ধনী এলাকাগুলোর বেশি মাত্রা রেখে দেওয়ার ক্ষেত্রেই তাদের আগ্রহ, এমনকি অনেক ক্ষেত্রে আরো বাড়া। আসলে এই যে এলাকাগুলো প্লট বেস যে ফারের মান বৈশ্বিকভাবেই কম থাকে, ব্লকে গেলে কোথাও কোথাও বেশি পাওয়া যায়। কিন্তু এখন এই কোন কোন এলাকাতে ফারের মান যে বেশি আছে সেটার যেটা স্ট্যান্ডার্ডের তুলনায় যদি বেশি মনে আমরা বলছি এটা কমিয়ে ফেলা উচিত, সেটার ব্যাপারে আমাদের বিএনপির অবস্থান বলেছি। এলাকাতে যে এলাকাগুলো রিলেটিভ পরিকল্পিত এলাকা সেখানে যে মান দেওয়া হচ্ছে সেটা বৈশ্বিক স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি, সেটা কমানো দরকার। কিন্তু সেই কমানোর দাবির সাথে যারা আবাসন ব্যবসায়ী তারা সেটা মানতে রাজি না। তারা বৈষম্যমূলক বলে তারা যেটা চায় সেটা হচ্ছে যে এলাকাগুলো অপরিকল্পিত ছোট রাস্তাঘাট সেখানে ফার মানটা আরো বাড়াতে। আমরা বলছি যে না, আমাদের যে পরিকল্পনা যে স্ট্যান্ডার্ড অনুযায়ী শহরকে বাসযোগ্য করতে গেলে শহরের জনঘনত্ব এবং যে শহরের যে উন্নয়নের যে দর্শন, সেই দর্শনে উন্নয়ন প্রাবল্য ব্যবস্থাপনায় প্রতিটা ভবনের ভিতরে আলো বাতাস ঢুকবার জন্য যে জনস্বাস্থ্যকর পরিবেশ সেটা তৈরি করা দরকার। সেই জন্য আমাদের ভবনের আকার আয়তনের সাথে এই যে ঘরের ভেতরে আলো বাতাস ঢুকবে কিনা, সেটব্যাকের মান সেগুলো বাড়ানো দরকার আছে। সেটা কিনে আমাদের পুরো হোলিস্টিক্যালি চিন্তা করার বিষয় আছে। যে এলাকাগুলোতে স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি সেটা কমাতে আমরা আগেও বলেছি, এখনো বলবো সেগুলো কমিয়ে ফেলে। কিন্তু যে মহলটা চাচ্ছে এই বৈষম্যের নাম দিয়ে, তারা চাচ্ছে সকল পারের মান বাড়াতে। ইতিমধ্যে আপনি জানেন যে 2023 সালে ড্যাব তৈরি হওয়ার 1 বছরের কম সময়ে পেশাজীবী ইনস্টিটিউটদেরকে সম্পৃক্ত না করে রাতের অন্ধকারে ইতিমধ্যে ফারের মান বাড়ানো হয়েছে। এখানে যারা এটা কথা বলছে যে এই মানগুলো বাড়ানোর কথা, তাদের মূল আগ্রহ হচ্ছে তাদের ব্যবসা, আবাসন ব্যবসা। আপনি তাহলে বলতে চাচ্ছেন যে দাবির পেছনে আসলে কোনো স্বার্থ কাজ করেছে? এক্স্যাক্টলি সেই তাদের ব্যবসায়িক স্বার্থ কাজ করছে। এখানে শহরের বাসযোগ্যতার কোনো আলাপ সেখানে নেই। আমরা যে সংস্কারের কথা বলা হচ্ছে আসলে সেখানে ড্যাব বৈশ্বিক স্ট্যান্ডার্ডের তুলনায় যে সংস্কারের কথা বলা হচ্ছে সেখানে ড্যাব পুনর্মূল্যায়নে কি কোন বিষয়গুলো আসলে পর্যালোচনা করা যেতে পারে বলে আপনার মনে হয়? ড্যাব পুনর্মূল্যায়ন করতে গেলে যেটা রুটিন প্রক্রিয়া, সেই রুটিন প্রক্রিয়াতে আমরা বারবার বলেছি যে ফ্ল্যাট ফ্লো জোন সেগুলো যেন সংরক্ষণ, কৃষি জমি সংরক্ষণে বিদ্যমান যে আইনগুলো আছে এবং যেখানে ড্যাবের কিছু প্রভিশন আছে, আমরা চাই ফ্ল্যাট ফ্লো জোন এবং কৃষি জমি সম্পূর্ণভাবে সেখানে ডেভেলপমেন্ট ফ্রি করে দেওয়া উচিত সেটা। আর যে এলাকাগুলোতে আমাদের ফারের মান এখনো মনে হচ্ছে যে রিলেটিভলি বৈশ্বিক স্ট্যান্ডার্ডের তুলনায় বেশি, সেটা না কমালে কিন্তু সেই এলাকাগুলো প্ল্যান্ড হোক সেটা অবাসযোগ্য হবে। আমি উদাহরণ দিয়ে বলি, পূর্বাঞ্চলে ড্যাপের ফারের মান যেটা দেওয়া আছে সেখানে যদি আমরা করি তাহলে পূর্বাঞ্চলের ডিজাইন পপুলেশন অরিজিনালি ছিল 10 লক্ষ। এখন যদি এভাবে যদি আমরা উচ্চ ফার দিয়ে যদি আমরা পূর্বাঞ্চলকে তৈরি করতে চাই তাহলে দেখা যাবে সেখানে 30 লক্ষের মতো মানুষ হয়ে যাবে। 30 লক্ষ মানুষ হলে তো পূর্বাঞ্চল বাসযোগ্য থাকবে না, যেটা আমাদের সরকারের একটা পরিকল্পিত নগর গড়ার ইচ্ছা আছে। এই জন্যই ফারের মানগুলো অনেক জায়গাতে যেখানে বেশি আছে সেটা কমানো দরকার। আর যারা বলে বৈষম্যমূলক ফার, তাদের কাজ হচ্ছে ফার আরো বাড়িয়ে ইতিমধ্যে যে অবাসযোগ্য শহর সেটা বাসযোগ্যতা। আচ্ছা, ডক্টর আদিল মোহাম্মদ খান, রাজুক আসলে এই প্রসঙ্গে কি বলছে? নগর পরিকল্পনায় রাজুকের খুব বলিষ্ঠ ভূমিকা আসলে দেখেন কিনা আপনি? এছাড়া রাজুকে কিন্তু নগরবাসী ব্যবসা প্রতিষ্ঠান এবং অনিয়মের কারখানা হিসেবে চেনে, এই বিষয়ে কি বলবেন? অবশ্যই আমি বলবো যে রাজুকের আসলে নগর পরিকল্পনা এবং কৃষি উন্নয়ন নিয়ন্ত্রণ এই দুটো তাদের মূল কাজ, কিন্তু এখানে তাদের আগ্রহ নাই। এবং অনেক ক্ষেত্রে রাজুকের ভেতরে যারা কাজ করেন তাদের কর্মকর্তা কর্মচারী তারা চান যে আবাসন ব্যবসায়ী বা যেখানে মানে যত ব্যবসা আছে সেই ব্যবসায়ীদেরকে প্রাধান্য দিতে, তাদের পরিকল্পনা উন্নয়ন নিয়ন্ত্রণে কোনো আগ্রহ নাই। আরো বিস্ময়কর বিষয় হচ্ছে রাজুকের একটা গোষ্ঠী আছে, আমরা যে কোনো পরিকল্পনা করতে গেলে যখন কোনো একটা বড় ভবন করবেন, বড় একটা প্রকল্প করবেন, সেখানে পরিকল্পনা প্রতিবেদন প্ল্যানিং অ্যানালাইসিস করে দেখতে হয় সেই বড় ভবনটা সেখানে যা ব্যবহার হবে সেটা আশেপাশের এলাকার উপর কি ধরনের প্রভাব তৈরি করবে। বিস্ময়কর হচ্ছে কিছুদিন আগে রাজুক প্রজ্ঞাপন করে পরিকল্পনা প্রতিবেদন কিছু কিছু পরিকল্পিত এলাকার জন্য বাদ করে দিয়েছে। মানে তারা আসলে পরিকল্পনা নিয়ে তাদের চিন্তা নাই, উন্নয়ন নিয়ন্ত্রণে তাদের কোনো আগ্রহ নাই। এবং এটা একটা চক্র তৈরি হয়েছে, সেই চক্রের সাথে ব্যবসায়িক কতিপয় স্থপতি কতিপয় পেশাজীবীর সাথে একটা অবৈধ নেক্সাস, যেটা আমরা বলবো যে একদম এই নেক্সাসটা আসলে আমাদের পরিকল্পিত উন্নয়নের পথে একটা বড় বাধা। আমরা বলি যদি যে কোনো পেশাজীবী হোক, যে কোনো ব্যবসায়িক গোষ্ঠী, তাদের ব্যবসায়িক স্বার্থ আর শহরের বাসযোগ্যতা দুইটাকে সুস্পষ্টভাবে আলাদা করা উচিত। এমনকি বর্তমান পরিস্থিতি তো রাজুক নিজে সেটা বলছে না যে কোন দাবিটা ব্যবসায়িক স্বার্থ কোনটা পেশাগত স্বার্থ, এই বিষয়টা আলাদা করার মতো সেই প্রাতিষ্ঠানিক সক্ষমতা, প্রাতিষ্ঠানিক যে আগ্রহ এটা তৈরি হয়নি। বরঞ্চ অনেক ক্ষেত্রে ব্যবসায়ীদের যেহেতু সরকারের উপরের মহলে তাদের সংযোগ আছে, তারা কি করে তাদের অবৈধ সংযোগ, তাদের এই সম্পর্কটাকে তারা আনহলি ভাবে ব্যবহার করছে। আচ্ছা, আমরা যদি ড্যাপের কথায় ফিরে আসি, প্রতিবারই দেখা যায় যে ড্যাপ প্রণয়নের পরে এতে পরিবর্তন আসছে এবং সেই সাথে জনভোগান্তিও কিন্তু বাড়ছে। এর থেকে বের হয়ে আসার উপায়টা আসলে কি?
আসলে রাজুক এখন যে জায়গায় গিয়েছে, রাজুকের মূল কাজ ছিল পরিকল্পনা করা, উন্নয়ন নিয়ন্ত্রণ করা। এখন রাজুক সম্পূর্ণ সে এই জায়গা থেকে সরে এসেছে। রাজুক যদি তার মূল কাজে ফেরত না যেতে পারে, তাহলে আমাদের নতুন করে উন্নয়ন নিয়ন্ত্রণ এবং পরিকল্পনার জন্য আলাদা একটা অথরিটি দরকার হতে পারে। কিন্তু আমরা চাই না আলাদা অথরিটি, বরঞ্চ রাজুকের যে মূল কাজ সেখানে পেশাজীবীদেরকে সম্পৃক্ত করা। রাজুকে আমলারা কিছুদিন পর পর চলে আসছেন, যাদের এই ধরনের প্ল্যানিং নলেজ নেই, তারা সেই ধরনের শহরকে ভিশন করতে পারেন না। বরঞ্চ তারা এসে, তারা কি করে, তাদের সীমিত সময়ে এসে তারা তাদের কোনো ধরনের যে কোনো কিছু প্রাপ্তির আশায় তারা বসে থাকেন। রাজুককে যদি সম্পূর্ণ কারিগরি ব্যক্তি নির্ভর, এবং যেহেতু এটা একটা পরিকল্পনা বান্ধব একটা প্রতিষ্ঠান, যার কাজ হচ্ছে উন্নয়ন নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা করা, অবশ্যই পরিকল্পনাবিদদেরকে এখানে ফোকাসে রেখে এই পুরো প্রতিষ্ঠানটাকে ঢেলে সাজানো উচিত। এটাকে যে ডেভেলপমেন্ট ওরিয়েন্টেড একটা প্রতিষ্ঠান, ব্যবসা ওরিয়েন্টেড প্রতিষ্ঠান, এখান থেকে সরে যেতে হবে। আর আপনার কাছ পরিকল্পনার থেকে কথা যদি ড্যাপের বলেন, আইনি বিশ্বের ভিত্তি যত সম্পর্কে একটু জানতে চাই, যদি বলতেন। ড্যাব আসলে বিশদ অঞ্চল পরিকল্পনা, সেটা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্টের যেই প্রস্তাবনা বা যে অ্যাক্টের যে ধারাগুলো আছে, সেই ধারার বিপরীতেই শহরের মহাপরিকল্পনা হিসেবে তৈরি হয়। তো ড্যাপের আইনি ভিত্তি আছে, যদিও এখানে একটা অনেকে প্রশ্ন তুলে, ঢাকা স্ট্রাকচার প্ল্যান 2016-তে একটা তৈরি করা হয়েছে, সেটা কেন গেজেট করা হয়নি। আমরা বলি, আমরা বারবার দাবি করেছি 16 স্ট্রাকচার প্ল্যান গেজেট করা উচিত, কিন্তু বিদ্যমান যে টিআই অ্যাক্ট অনুযায়ী স্ট্রাকচার প্ল্যান, ডিটেল এরিয়া প্ল্যান বা আলাদা কোনো নাম আমরা এখন নিয়ে আসতে পারিনি। টিআই অ্যাক্টের সংস্কার প্রয়োজন, যেটা টাউন ইমপ্রুভমেন্ট অ্যাক্ট, সেটা সংস্কার করতে হবে, এটা একটা। কিন্তু এর কারণে ড্যাপের যে আইনি ভিত্তির কোনো দুর্বলতা নেই, কিন্তু আমাদের স্ট্রাকচার প্ল্যানের যে 2016-র যে প্রস্তাবনাগুলোকে যদি আমরা গ্রহণ করতে চাই, সেই দলিলটাকেও আমাদের গ্যাজেট করতে হবে। আর টিআই একটা নতুন করে রিফর্ম করে আমাদের এই যে যত ধরনের দূরত্ব আছে, বিশেষ করে ডিটেল এরিয়া প্ল্যান কিভাবে হবে, স্ট্রাকচার প্ল্যান কিভাবে হবে, সেই আইনি ভিত্তিগুলো দরকার। সেই ভিত্তিগুলো হলে আমাদের সামনের দিনগুলোতে শহরের উন্নয়ন নিয়ন্ত্রণের পরিকল্পনার যে প্রভাব, সেটা আরো বিস্তর আমরা সেটাকে নিয়ে আসতে পারবো। কিন্তু এটা কখনোই কাজ করবে না যদি স্বার্থান্বেষী মহলের প্রভাবে সকল সময়েই পরিকল্পনাকে ডাইভার্ট করা, বাতিল দাবি মতো এই ধরনের হঠকারী দাবি চলে আসে। আমরা আমাদের আয়োজনে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। যদি একদম শেষে আপনার কাছ থেকে জানতে চাই যে ড্যাপ নিয়ে ঢাকাবাসী কি খুব পরিষ্কার ধারণা আছে কিনা, এবং সেই সাথে ড্যাপ বাস্তবায়ন করা হলে ঢাকা কি বাসযোগ্য হবে? কারণ ইতিমধ্যেই আমরা জানি বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান এমনিতেই তলানিতে। একটু ছোট করে যদি বলেন। আসলে ড্যাব বা এই ধরনের পরিকল্পনা দলিল, আসলে সেখানে পরিকল্পনা লেখা থাকে, তার সাথে কিছু আইনি কাঠামো হিসেবে আমাদের পরিকল্পনা সংশ্লিষ্ট আইন থাকে। কিন্তু আইনটা এবং পরিকল্পনা দলিলটা কাজ করবে যদি সরকারের গভর্নেন্স ঠিক থাকে। আমরা অতীতে দেখেছি 2010-এ যখন ড্যাব করা হয়েছে, বা 95 সালে যখন ঢাকা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট প্ল্যান করা হয়েছে, সেখানে অনেক ভালো ভালো প্রপোজিশন ছিল। কিন্তু আবাসন ব্যবসায়ীরা নির্বিচারে, আমরা দেখেছি শহরের ফ্ল্যাট ফ্লো জোন এবং কৃষি জমি ভরাট করে আবাসন করেছে, তখন সরকারের পক্ষ থেকে কোনো নজরদারি ছিল না। এমনকি 2010-এ যখন ড্যাব তৈরি করা হলো, তার কয়েকদিন পরে ড্যাব রিভিউ কমিটির নাম দিয়ে। অসংখ্য ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। আমাদের আয়োজন একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। অসংখ্য ধন্যবাদ আজকে আয়োজনে যুক্ত হবার জন্য। আমরা আশা করব যে সংকট দেখা দিয়েছে সেটা নিশ্চয়ই নিরসনে কার্যকরী পদক্ষেপ বের করে আপনারা নিশ্চয়ই উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। দর্শক, আজকে ড্যাব সংস্কার নিয়ে আমরা কথা বলছিলাম অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খানের সাথে। আজকে এই পর্যন্তই হ্যাপেনিং পয়েন্ট। অন্য কোনো দিন আমরা অন্য কোনো বিষয় নিয়ে আবারও নিশ্চয়ই আপনাদের সামনে চলে আসবো। সেই পর্যন্ত এটি নিউজের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।